যেদিকে নজর রাখতেই হচ্ছে, সকাল থেকেই আমরা আপনাদেরকে জানাচ্ছি যে 2016 সালের পুরো প্যানেলই বাতিল করলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো। এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিল হলো। 25,752 জনের চাকরি চলে গেল। চাকরি বাতিলের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বেতন ফেরত দিতে হবে অবৈধ চাকরি প্রাপকদের। সেক্ষেত্রে যাদের নিশ্চিতভাবে বেআইনি চাকরি ছিল, যাদেরকে নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে, তাদেরকেও কিন্তু তাদের মাইনে ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের। সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, বৃহৎ পরিসরে কারসাজি এবং জালিয়াতি হয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বৃহৎ পরিসরে জালিয়াতি হয়েছে, পুরো বাছাই প্রক্রিয়াই কলঙ্কিত, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, এই নিয়োগ প্রক্রিয়া সংশোধন করা সম্ভব নয়। সিবিআই তদন্ত যেমন চলছিল তেমন চলবে, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া। সেক্ষেত্রে নির্দোষ প্রার্থীদের কিছু ছাড় থাকতে পারে, চাইলে চাকরিহারারা ফের পরীক্ষা দিতে পারেন। অনেকেই অন্য সরকারি চাকরি ছেড়েছেন, সেই চাকরি ছেড়ে স্কুলে চাকরি নিয়েছেন, তারা পুরনো চাকরিতেও ফেরত যেতে পারেন। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে বারবার প্রধান বিচারপতি তিনি কিন্তু জানাচ্ছেন যে একেবারে বৃহৎ পরিসরে জালিয়াতি হয়েছে এবং এতটাই জালিয়াতি হয়েছে যে সেটা কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়, এবং বারবার তিনি উল্লেখ করেছেন যে এই নিয়োগ কলঙ্কিত, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, অযোগ্য এবং অযোগ্যদের বাছাই করা গেল না, যার ফলস্বরূপ এই 25,752 জনের চাকরি চলে গেল। একেবারেই সানন্দা, দেখো যে বিষয়টা আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ থেকে এটা বলাই যায় যে আজ থেকে ঠিক 1 বছর আগে, গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেখানে 2016 সালের যে গোটা প্যানেল বাতিল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশই কিন্তু কার্যত বজায় রাখলো সুপ্রিম কোর্ট। এবং সেক্ষেত্রে 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, সেই শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, অর্থাৎ নবম, দশম এবং একাদশ দ্বাদশে যারা চাকরি হিসেবে যারা যোগ দিয়েছিলেন, তাদের যেরকম চাকরি হারাতে হয়েছে, তার পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যারা চাকরি পেয়েছিলেন, সেই অশিক্ষক কর্মীদেরও কিন্তু চাকরি এই মুহূর্তে বাতিল করা হলো। অর্থাৎ 25,752 জনের চাকরি কিন্তু এক ধাক্কায় একেবারে বাতিল বলে ঘোষণা করা হলো। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা বলতেই হয়, সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার কিন্তু হতে হলো এই চাকরি যারা করছিলেন সেই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীদের। তার কারণ তুমি জানো যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ যে সামনে এসেছিল, এবং সিবিআই যখন তার তদন্ত শুরু করে, তারপরে দেখা যায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই তারা গ্রেফতার করেছিল, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় ভট্টাচার্য তাকে গ্রেফতার করা হয়, এসএসসির উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এবং অর্থাৎ এই যে 25,752 জনের যে চাকরি বাতিল করা হলো, এর দায় তাহলে কারা নেবে? রাজ্য সরকার কি দায় নেবে, নাকি মধ্যশিক্ষা পর্ষদের দায় নেবে, শিক্ষা দফতরের দায় নেবে? সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে। তার কারণ যে 25,752 জনের চাকরি বাতিল করা হয়েছে, তার মধ্যে থেকে গোটা প্যানেলের মধ্যে থেকে 1/3 তারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন। 1/3 তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, তারা অযোগ্য থাকা সত্ত্বেও তারা বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে তারা কিন্তু চাকরি পেয়েছিলেন। বাকি 2/3 তারা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন তদন্ত প্রক্রিয়া এগোয়, তখন দেখা যায় যে কার্যত যোগ্য অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, অর্থাৎ চাল থেকে কাঁকড়কে কিন্তু আলাদা করা যায়নি। এবং বারবার করে এই বিষয়টা নিয়ে অভিযোগ উঠেছে, এসএসসিকে বারবার করে প্রশ্ন করা হয়েছে যে যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব। এবং এক এক সময় এসএসসি জানিয়েছে যে তারা ওএমআর শিটে তাদের কাছে কপি রয়েছে, সেখান থেকে যোগ্য অযোগ্যদের পৃথক করা সম্ভব। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে দেখা গেল যে কমিশন, স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে যে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করার কোনো উপায় নেই। তার কারণ যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা প্যানেল বহির্ভূতভাবে যারা চাকরি পেয়েছে, তাদের তালিকা কমিশনের কাছে আছে, কিন্তু যারা ওএমআর শিটে কারচুপি করে যারা চাকরি পেয়েছে, সেই সংক্রান্ত কোনো তথ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই, যে কারণে কিন্তু এই গোটা প্যানেলটি বাতিল করে দেওয়া হলো। একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার চাকরি বহাল থাকছে। তার পাশাপাশি 25,752 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তাদের কিন্তু চাকরি বাতিল করে দেওয়া হলো। এবং সেক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নটা কিন্তু উঠছে যে একটা
গোটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কিন্তু শিকার হতে হলো এই 25,752 জন বা 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদেরকে, যার প্রভাব কিন্তু শিক্ষাক্ষেত্রে অবশ্যই পড়বে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে, তার কারণ ইতিমধ্যেই জেলার বিভিন্ন স্কুলগুলিতে আমরা জানি যে পর্যাপ্ত শিক্ষক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এতদিন পর্যন্ত চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ায় কিন্তু শিক্ষা ব্যবস্থা একটা বড় প্রভাব পড়ার আশঙ্কা। তার পাশাপাশি আরও বেশি করে শিক্ষক এবং পড়ুয়াদের যে অনুপাত সেটাতে কিন্তু প্রভাব পড়তে চলেছে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 12% হারে বেতন ফেরত দিতে হবে, যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যারা এই স্কুলে চাকরি করার আগে যারা অন্য কোনো সরকারি চাকরিতে যারা বহাল ছিলেন তারা আগের সেই চাকরিতে ফেরত যেতে পারবেন। এবং যাদের মূলত বয়সজনিত কারণ রয়েছে, বয়সের কারণে তারা অন্য কোনো সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না, তাদেরকে বেশ কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। তাদেরকে বেশ কিছুটা ছাড় দেওয়া হবে, তারা প্রয়োজনে তারা আবারও পরীক্ষায় বসতে পারবেন এবং অন্য কোনো চাকরির পরীক্ষা তারা যদি দিতে চান সেক্ষেত্রে তারা সেই পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ একদিকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, 4 বছরের বেতন 12% হারে তাদেরকে ফেরত দিতে হবে। অবশ্যই যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে অর্থাৎ 1/3 যারা রয়েছেন তারা। তার পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে ফ্রেশভাবে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এবং স্বাভাবিকভাবে এই রায় আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই রায় ঘোষণা হওয়ার পরে চাকরি যারা করছিলেন এতদিন পর্যন্ত তাদের মধ্যে একটা বড় প্রভাব পড়েছে। এবং বারবার করে সেই প্রশ্নটাই তারা তুলছেন যে যারা অযোগ্য তাদেরকে কোথাও গিয়ে পৃথকীকরণ করা গেল না বলেই যারা 2/3 অর্থাৎ বেশিরভাগ যারা শিক্ষক অশিক্ষক কর্মীরা ছিলেন, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করছিলেন তাদেরকে কিন্তু কার্যত এই গোটা দুর্নীতির শিকার হতে হলো, তাদের চাকরি একেবারে বাতিল করা হলো। এবং যে কারণে এতদিন ধরে চাকরি করার পরেও তাদের যে শেষ পরিণতি সেটা অত্যন্ত মর্মান্তিক। এবং স্বাভাবিকভাবেই এর একটা প্রভাব কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা বড়সড় তার প্রভাব পড়তে চলেছে। এবং সুপ্রিম কোর্ট স্পষ্টতই যারা জানিয়েছে যে নির্দিষ্টভাবে বেশ কিছু শর্ত বা বেশ কিছু বিষয়ে আলাদা করে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে একদিকে যেরকম বেতন ফেরত দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি যেটা বলা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে এবং 3 মাসের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। যেটা বলা হচ্ছে অবৈধ যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন তাদেরকে চাকরি বেতন ফেরত দিতে হবে, নতুন করে পরীক্ষায় বসতে পারবেন যারা চাকরি প্রাপকরা রয়েছেন। এবং ইন সার্ভিস যারা রয়েছেন অর্থাৎ 2016 সালের আগে যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু তারা আপাতত স্বস্তিতে থাকছেন, তাদের চাকরি যাওয়ার কোনো বিষয় নেই, তারা চাকরি করতে পারবেন এবং তাদেরকে আবারও কোনো পরীক্ষায় বসতে হবে না, নিজেদের দফতরেই তারা চাকরি করতে পারবেন, আগের দফতরেই তারা ফিরে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টতই কিন্তু বলা হয়েছে। এবং যেটা বিচারপতির পর্যবেক্ষণ যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন না সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যেটা সিবিআই এর তরফ থেকে বারবার করে বলা হয়েছিল যে একাধিক ব্যক্তিরা তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগ কিন্তু সামনে আনা হয়েছিল। এবং সিবিআই এর তরফ থেকেও বারবার করে বলা হয় যে গোটা প্রক্রিয়াটা প্যানেল বাতিল করার জন্য এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং একাধিক পক্ষ তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। এবং যেটা সুপ্রিম কোর্টের যেটা আজকে পর্যবেক্ষণ যে যোগ্য এবং অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তার পাশাপাশি অযোগ্যদের যে বেতন ফেরত দিতে হবে সেই বিষয়টাও বলা হচ্ছে। এবং কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঠিক এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হলো। গোটা নিয়োগ প্রক্রিয়ায় অসহ্য এবং বড় মাপের দুর্নীতি হয়েছে সেই বিষয়টাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে ঘোষিত যে রায় সেখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ গোটা নিয়োগ প্রক্রিয়ায় ভুলে ভরা এবং যোগ্য অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তাই জন্য কলকাতা হাইকোর্টের রায়ে কোনো রকম হস্তক্ষেপ করা উচিত নয়। তার পাশাপাশি দাগি যারা চাকুরিরত অর্থাৎ অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন, দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদেরকে কার্যত চাকরি তাদের যাওয়াই উচিত, সুপ্রিম কোর্টের কিন্তু এটাই পর্যবেক্ষণ। তো সব মিলিয়ে যেটা বিষয়টা দাঁড়ালো যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় কিন্তু কার্যত বর্তালো এই 25,752 জনের। এবং স্বাভাবিকভাবেই তাদের পরিবার পরিজন এই 25,752 জন মানে তাদের যারা আরও পরিবার রয়েছেন সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে চাকরি হারা হলেন। এবং তার একটা বড় প্রভাব রাজ্যের শিক্ষাক্ষেত্রে যেমন পড়বে তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা একটা তার বড় প্রভাব পড়তে চলেছে এবং একেবারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা আগেই করা হচ্ছিল, সেই বিষয়টাই কার্যত কিন্তু একেবারে বাস্তবায়িত হলো বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্যদের আলাদা করে পৃথকীকরণ না করার কারণেই মূলত এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে নিতে হলো। এবং স্কুল সার্ভিস কমিশনের একটা ব্যর্থতা তো অবশ্যই বলা যায়, তার কারণ কমিশনকে বারবার
প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যে কেন ওএমআর শিটের কোনো সংরক্ষিত কপি নেই, কেন যোগ্য অযোগ্যদেরকে পৃথক করা যাচ্ছে না, সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে সেই প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে এসএসসিকে, এবং সেই কারণেই মূলত বলা যেতে পারে যে এই নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হলো আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং কার্যত বলা যায় যে কলকাতা হাইকোর্টের রায়কেই কিন্তু বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। ইতিমধ্যে এই রায়ের পরে কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা, মাথায় হাত চাকরিহারাদের, কি বলছেন তারা শোনাবো আপনাদের। পরবর্তীতে আমাদের পদক্ষেপ, দিল্লিতে আমাদের টিম আছে, ওরা এলে আমরা আলোচনা করে কি করব না করব আলোচনা করে আমরা আপনাদের জানিয়ে দেব। আমরা এককভাবে তো সিদ্ধান্ত নিতে পারি না, সমস্ত কিছু আমরা সংগঠন ওয়াইজ সিদ্ধান্ত নেব এবং কি করব সেটা আমরা আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেব। আমাদের তার কোনো উপায় নাই, আমাদের মাস্টারমশাই এখন মাস্টারদা হতে হবে, আর কি উপায় আছে? এখানে টোটাল বিচার ব্যবস্থা রাজনীতি দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে। যারা ঘুষ নিল, টাকা নিয়ে চাকরি দিল, তাদের শাস্তি না দিয়ে যারা যোগ্য, যারা রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদেরকে বলে দেওয়া হলো। টোটাল রাজনীতি, আমাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে। আপনার কি মনে হয় আজকে প্রধান বিচারপতিকে যদি বলা হয় নতুন করে পরীক্ষা দিতে, পরীক্ষায় পাশ করতে পারবে এমন তো কোনো নিশ্চয়তা নেই? তাহলে সেখানে আমরা এত বছর ধরে চাকরি করছি, আমাদের বয়স 40, 45, 50, 55 বছর বয়স আছে অনেকে, তা তারা কি করে পরীক্ষা দিয়ে এখন চাকরি পাবে আপনারা বলুন? এটা তো কোনো সমাধান না। এইভাবে কি বলবো, এখন কি করব? সুইসাইড করতে হবে, আর কিছু উপায় নেই। সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই, এটাই করতে হবে। 3 মাসের মধ্যে পরীক্ষা যদি হয়, যদি পাশ করি, নিয়োগ কবে হবে এবং সেই নিয়োগে ততদিন অবধি আমি আমার ফ্যামিলি, আমার সন্তানকে কি করে খাওয়াবো, আমি কি করব? আমার এইটাই। অবশ্যই রাজ্য সরকারকে দায়িত্ব বর্তাচ্ছে তার উপরে, মানে যারা মানে সুপ্রিম কোর্টে আমি বিচার কি বলবো, মানে উনি তো স্বয়ং ভগবান, সুপ্রিম কোর্টের বিচারক, ভগবান তুল্য মানুষ, এরকম কাজটা করতে পারলেন, আমি সেটাই ভাবছি। কারা যোগ্য কারা অযোগ্য গোটা ব্যবস্থা মিলে বাছাই করতে পারলো না, তাহলে আসলে কারা অযোগ্য হলো? তাহলে সেই যারা অযোগ্য তারা বহাল থাকবে সবকিছুতে, আর আমরা যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েও আমাদের চলে গেল। এটাই বিচার ব্যবস্থা, এই বার্তা গেল সমাজের কাছে। চাকরিটার সাথে সাথে সম্মানটা যে গেল, সেটার দায়বদ্ধতা কে নেবে? কেন এগুলো কোথায়? যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসছি, এই যে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের, এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে। আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি কারা কারা তুলেছে, না আমি নাম বলবো না। এখন সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম, এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি। 29 বছর বয়সে এসে 2012 সালের সেই আরএলএসটির পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর, সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রি এক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? বেতন ফেরত আমি জানি না কিসের কথা বলা হয়েছে, পরিশ্রম করেছি এটা বসে নেবো। আরে বেতন ফেরত যারা দুর্নীতি করেছে, আমরা তো দুর্নীতি করিনি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতো ম্যাম আপনার মতো হবো, গর্বে না বুকটা ভরে উঠতো। বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা? অন্তত এই রাজ্য থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা। কিন্তু যেই আসুক না কেন, স্কুল টিচিং অন্তত এই সরকারের নাম হলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক। কিন্তু আমাদের কি হবে বলুন তো? আমরা কি করে বলবো অন্যদেরকে? জানি না। এখন মমতা ব্যানার্জির কাছে ক্ষমা খেতে হয়েছে, আমরা শেষ হয়ে গেছি। উনি হয়তো জানি না, উনি হয়তো এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ওর জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। উনি জানতেন না এই এত দুর্নীতি হলো কি করে? উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে? তাহলে আমরা কি করবো? আজকে বাচ্চাগুলোকে এখন তো জানি না ওদের সামনে কি করে ফেস করতে। বলুন তো, অন্যায় না করে এরকম পরিস্থিতিতে কেমন লাগে? আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা, বাট আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো। আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না, আমি জানি না কোথায় যাবো।
পশ্চিম বর্ধমানের একজন চাকরিহারা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्ज़ाम हमको बोला गया वो एग्ज़ाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। जो हमारी नौकरी ले ली गई है या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज़ दिए हैं। वो कागज़ देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ है।